অমরপাড়ার গরু গাড়ি বিদায়পাড়া পৌঁছান সঙ্গে জায়গায় ভাঙনে মতন হাট বছর শুক্রবারে খেতে গেলে ভালো খাবার খাওয়া বেশি করে খাবে না কি খাবে ব্যাস কুকুর দেখে নিয়েছে আর কোনো আলাদাই জ্ঞান দিয়ে দিয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর, অনেক মাস পর আবার আজকে একটা লং ভিডিও। হ্যাঁ, অনেক দিন পর। সেই জুলাই মাসে অসুস্থ হয়েছিলাম, তোমাদের সাথে একটা পোস্ট করে শেয়ার করেছিলাম, তারপর থেকে এডিট করাও ভুলে গেছি, লং ভিডিও আপলোড করাও ভুলে গেছি। বাট আজকে অনেক দিন পর আবার একটা এক্সাইটিং ব্লগ, একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের শান্তিনিকেতনে যাওয়ার ভিডিও। হ্যাঁ, এটাও কিন্তু কালকে গিয়ে আজকে আসার ভিডিও নয়। আমরা গিয়েছিলাম সপ্তমীর দিন, ফিরেছি অষ্টমীর দিন। এখন দুর্গা পুজো চলে গিয়ে, লক্ষ্মী পুজো চলে গিয়ে, কালী পুজো চলে এসেছে। তাও আমি এখনই তোমাদের সাথে এটা শেয়ার করব। এটা পার্ট 1। এরপর আরও একটা পার্ট আসবে, তবে সেটা এতটা দেরি করবো না, খুব তাড়াতাড়ি আসবে। আর এই ভিডিওটা পুরোটা অতি অবশ্যই দেখবে, কিন্তু অতি অবশ্যই। বহু কষ্ট করে এতদিন পর ধৈর্য ধরে বসে আমি এডিট করেছি। তো যাই হোক, অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে। আর পুরো ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু অ্যাটাচ করে দেবো। কিভাবে গেছিলাম, কখন গেছি, কোথায় ছিলাম, কার সাথে ঘুরেছি, সব কিছু অ্যাটাচ করে দেবো, সব কিছু বলে দেবো। তারপরেও যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একদম জানাতে ভুলবেন না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখে নেওয়া যাক শান্তিনিকেতন ট্যুর পার্ট 1। সপ্তমীর দিন নৈহাটি স্টেশন থেকে সকাল 7:56 মা তারা এক্সপ্রেস ধরে আমরা বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। নৈহাটি স্টেশন থেকে ট্রেনে উঠে ডিরেক্ট বোলপুর নামবো, এমনটাই ঠিক ছিল। মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা আমাদের টোটাল সময় লেগেছিল। ট্রেন ছাড়তে 5 মিনিট লেট করেছিল ঠিকই, তবে আমরা পৌঁছেছিলাম একদম সঠিক সময় 10:45। বোলপুর স্টেশনে নেমে আমাদের যেহেতু আগে থেকেই টোটো বুক করা ছিল, এই কাকুর ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একজন জেনুইন পারসন, এনার নাম কার্তিক দাস। তবে তোমরা যদি চাও আগে থেকে রিজার্ভ না করেও যেতে পারো। স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড রয়েছে, সেখানেও তোমরা কথা বলে নিতে পারো। তো টোটো কাকুই আমাদের নিয়ে গিয়েছিলেন বীরভূম গেস্ট হাউসে। আমরা আগে থেকে বুক করে নিইনি, তবে গিয়ে আমরা রুম পেয়ে গিয়েছিলাম। বিকজ আমরা অফ সিজনে গিয়েছিলাম, কারণ শান্তিনিকেতনের তো পুজোর সময়টা সিজন নয়। তো আমরা নন এসি রুম নিয়েছিলাম, তো আমাদের ভাড়া নিয়েছিল 1000। আমাদের এখানের অ্যাটমসফিয়ার, এখানের রুম, সেই অনুযায়ী ভাড়া একদম ঠিকঠাকই লেগেছে। তোমরা গিয়ে কথা বলে নিতে পারো, কারণ সিজন ওয়াইজ ভাড়া কিন্তু একটু কম বেশি হতে পারে। এই হলো রিসেপশন। তবে তোমরা যদি এসি রুম নাও তাহলে সেটা 1500 হবে। আমরা নন এসি গ্রাউন্ড ফ্লোরে নিয়েছিলাম, তো সেটা 1000 টাকা পার নাইট। আর এদের সাথেই অ্যাটাচড রেস্টুরেন্টও রয়েছে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর আমি রুম ট্যুরটা অন্য একটা ভিডিও অ্যাটাচ করে দেবো। এখানে রুম ট্যুরটা অ্যাটাচ করতে পারছি না, আমি ক্লিপসটা খুঁজে পাচ্ছি না। আর এই হলো আহারে বাহারে, এটা এই গেস্ট হাউসের সাথেই অ্যাটাচড। এই গেস্ট হাউসের নিচে 4টে রুম আছে, ওপরেও 4টে রুম আছে, তবে ওপরটা এসি, নিচটা নন এসি। তবে রুমগুলো খুব ঠান্ডা। আমরা নন এসি রুমে থেকেও আমাদের মনে হচ্ছিল ফ্যানটা কমিয়ে দিলে ভালো হয়, এতটাই ঠান্ডা রুম। আর আহারে বাহারে রেস্টুরেন্ট যে তোমাদের গেস্ট হাউসে থাকলেই একমাত্র প্রোভাইড করবে সার্ভিস, তার কোনো মানে নেই। তোমরা এই গেটটা দিয়ে ঢুকে শান্তিনিকেতন গেলে শুধুমাত্র আহারে বাহারে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। এনাদের খাবার দাবারও আমাদের খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাকই লেগেছে। তবে আমাদের মনে হয় যে প্রাইসটা একটু হাই। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা রামশ্যাম ক্যাফেতে গিয়েছিলাম। আমাদের ওই কার্তিক কাকুই সাজেস্ট করেছিলেন, মানে যিনি আমাদের টোটো চালক ছিলেন, যে এখানের খাবার দাবার খুব ভালো লাঞ্চ হিসেবে। তো সত্যি খুব ভালো। যেমন আমার তো ভীষণভাবে এদের এই অ্যাস্থেটিকনেসটা খুব ভালো লেগেছে। এদের সাথেও এই রেস্টুরেন্টের সাথেও অ্যাটাচড একটা রিসর্ট রয়েছে, খোয়াই রিসর্ট। আমরা এখানে ছিলাম না, আমরা শুধুমাত্র লাঞ্চ করতেই এসেছিলাম। অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা, খুব সুন্দর। আমাদের অ্যাটমসফিয়ার ভালো লেগেছে, ওনাদের সার্ভিস ভালো লেগেছে, ওনাদের খাবার দাবার তো মানে কোনো তুলনাই হবে না টেস্টের, এত সুন্দর লেগেছে আমাদের। পরের দিন আমরা যেখানে গিয়ে খেয়েছিলাম সেখানের থেকেও আমাদের এই প্রথম দিনের খাবার দাবার ভালো লেগেছে। মনে হচ্ছিল কেন পরের দিন রামশ্যামেই আবার এলাম না। তো তোমরা যদি যাও অবশ্যই রামশ্যাম একবার ট্রাই করো। আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে ওনাদের খাবার দাবার, বিশেষত লাঞ্চের মেনুগুলো। তবে হ্যাঁ, এখানে থালি সিস্টেম, এখানে থালি শেয়ারেবল নয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা থালি নিতে হবে।
আর তোমরা একটা থালি যদি নাও, যদি একজন যাও, একটা থালি নিলে একদম অল্প পরিমাণ প্রথমে ভাত দিলেও পরের ভাতটা পুরোপুরি আনলিমিটেড, মানে যতবার তুমি চাইবে ভাত তরকারি যা যা চাইবে ওনারা প্রোভাইড করবেন, কমপ্লিটলি আনলিমিটেড। আর এই হলো রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের অ্যাটমসফিয়ারটা। আমার তো ভীষণ অ্যাস্থেটিক লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ভিড় ছিল সপ্তমীর দিন। আমরা অফ সিজন ভেবে গিয়েছিলাম বটে, তবে রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে মনে হচ্ছিল না অফ সিজন। যে কটা সিট খালি দেখতো সে কটাও ভরে গিয়েছিল খানিকক্ষণ বাদে। তো এখানে মা আর বাবা তো সব কিছু গোছাচ্ছে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল সেদিনকে। ওনাদের একটা স্পেশাল থালি ছিল উইথ চিতল মাছের মুইঠা। তবে চিতল মাছের মুইঠাটা ওনাদের, এটা ভেজ থালি, এর সাথে চিতল মাছের মুইঠাটা আলাদা করে অ্যাড করতে হবে, ওটার আলাদা প্রাইস। তো এই থালিটা মেন থালি, এটা তোমরা রোজ গেলেই পাবে, শুধু তরকারিগুলো আলাদা আলাদা ভ্যারাইটি হবে, ভাজারও আলাদা আলাদা ভ্যারাইটি হবে এক একদিন। আর স্পেশাল থালি হিসেবে ওই চিতল মাছের মুইঠাটাই অ্যাড ছিল, যেটা আমরা নিয়েছিলাম। অসম্ভব সুন্দর খেতে ছিল। খেয়ে আমরা হাঁপিয়ে গেছি। দোল খেয়ে এখন খাবার নামানোর চেষ্টা করছি। মাও চলে এসেছে। মা তো এমন খেয়েছে রাতে খাবে না বলছে। ভালো খেতে গেলে ভালো খাবার খাওয়া বেশি করে খাবে না কি করবে? ব্যাস উপর দিয়ে খেয়ে নিয়েছে, আলাদাই জ্ঞান দিয়ে দিয়েছে। ওকে টাটা। তো বুঝতেই পারলে খেয়ে দিয়ে আমাদের কি অবস্থা, কতটা ভালো খাবার দাবার থাকলে এতখানি খাওয়া যায়। যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। আর এখানে গিয়ে একটা বিশাল বড় বিপত্তি হলো, তা হলো আমার পাটা মুচকে গেল। যাই হোক, সেটা পরের ব্যাপার। সোনাঝুরি হাট থেকে আমরা অনেক কিছু শপিং করেছি, অনেককে দেওয়ার জন্য করেছি, নিজেদের জন্য করেছি। এই যে উনি হাতে রবীন্দ্রনাথের ম্যাটটা তুলেছেন, এটাও কিনেছি। এছাড়া আর কি কিনেছি আমি একটা মিনি ব্লগে বা শর্ট ভিডিওতে আপলোড করে দেব। এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তোমরা এখানে গেলে জুতো ছাড়া সব কিছু পাবে, জামা কাপড়, কুর্তি, ব্লাউজ, শোপিস, ওয়াল হ্যাঙ্গিং, সব যাবতীয় জিনিস পাবে। আর তবে একটা কথা, তোমাদের দরদাম করে নিতে হবে, সেটা যদি একটু ভালো করে নিতে পারো তাহলে তোমরা ভালো দামে ভালো জিনিস পাবে। আর এনারা তো সোনাঝুরি হাটের মেন সদস্য, তো এনাদের ডাক আর উপেক্ষা করতে পারলাম না, তাই আমি আর মা ওনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ওনাদের ডাকে। সোনাঝুরি হাটের রাস্তা শান্তিনিকেতনের খুবই খারাপ নর্মালি। আর সোনাঝুরি হাটটা যে জায়গায় বসে সেখানে তো অবশ্যই সমতল হবে না, এটাই স্বাভাবিক, এটা আমরা জানতামও। আমারই ভুল, আমি হিল পরে গিয়েছিলাম যার জন্য পাটা মুচকে গেল। আর সেদিন আমরা অনেক বড় হাট, অত বড় হাট পুরোটা ঘুরে দেখতে পারিনি, তবে ভ্যারাইটি যেটুকু দেখতে পেয়েছি তাতেই আমাদের খুব ভালো লেগেছে। যদি তোমরা দরদাম করতে পারো অবশ্যই হাটে গিয়ে অনেক জিনিস তোমরা শপিং করতে পারবে, এবং ভালো ভালো জিনিস, ভালো ভালো কোয়ালিটির এবং পছন্দসই। তো তারপরে আমরা এই বুদ্ধের একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সোনাঝুরি হাট যাওয়ার পথেই পড়েছিল, আমাদের কার্তিক কাকুই নিয়ে গিয়েছিলেন। এত নিস্তব্ধ, মানে মন শান্ত হয়ে গিয়েছে। তারপরে আমরা এসেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে। এই বিশ্বভারতী ক্যাম্পাসে আমাদের কার্তিক কাকু যা যা বলেছেন আমি ওনার ভয়েসই এখানে অ্যাড করে দিয়েছি যতটা পেরেছি। তোমরা একটু প্লিজ কষ্ট করে শুনে নিও, কারণ এক নম্বর রাস্তা খারাপ, দ্বিতীয়ত গাড়ি ঘোড়া প্রচুর চলেছে। যখন আমরা গিয়েছিলাম দুপুরবেলা ছিল, তারপরেও তো সেটা নয়েজ ক্লিয়ার করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারছি না। তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, আমি যতটুকু পেরেছি তলায় নামগুলো লিখেও দিয়েছি।
তো ভেরি সরি তার জন্য, একটু প্লিজ এখানটা অ্যাডজাস্ট করে নিও। তবে একটাই ড্রব্যাকস, বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দেয় না, সবটাই টোটো করে ঘুরতে হবে। এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। ঠাকুর এখানে কবিতা লিখেছিল, কবি হাট, কবিতার নাম হচ্ছে হাট। কুমোরপাড়ার গরু গাড়ি, বিজয়পাড়ার পঞ্চায়েত, সঙ্গে যায় ভাঙনের মতন হাট বছর শুক্রবারে। আর বাকি যে বক্সিগঞ্জ পদ্মপাড়ে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে, ওনাদের বাড়ি ছিল বাংলাদেশে, সিরাজের জায়গাটা নাম হচ্ছে সিরাজের। আর বাকিটা উনি ওই তুলে লিখেছিলেন। এখানে 4 লাইন বিদ্যালয়ের পাঠ ছিল অধ্যাপক ডক্টর তারা পুরোবাড়া। টাটার অর্থ সাহায্যে এই বাড়িটা নির্মাণ হয়। বর্তমানে এটা বিশ্ববাড়িটি ভিআইপি গেস্ট হাউস, এখানে ইউটিউব আছে সিবিআই, এখানে কেষ্টমোহন ওটা অনুগত মন্দির, এখান থেকে ইউটিউব গ্রেফতার করেছে। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই যে কার্তিক কাকু, আমাদের টোটো কাকু, উনি আমাদেরকে একটা গোটা দিন ঘুরিয়েছিলেন। মানে আমরা গিয়েছিলাম সপ্তমীর দিন সকালবেলা, সকাল 11:15টায়, আর ফিরেছিলাম অষ্টমীর দিন দুপুর 3টেই। আমাদের প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছিল, একই মাতারা এক্সপ্রেস। তো টোটাল উনি ভাড়া নিয়েছিলেন আমাদের থেকে 1500। তোমরা যে কদিনের জন্য যাবে সেই কদিন অনুযায়ী ওনার সাথে ভাড়ার বিষয়ে কথা বলে নেবে। আমি ফোন নাম্বার অ্যাটাচ করে দেবো। আর সামনে এটা দিয়েছেন ছলা ভবন। ছলা ভবন 25টায় 1919 সালে সুরেন্দ্রনাথ কর, অসিত হালদার, নন্দলাল বসু নেতৃত্বে কলা বিভাগের প্রথম বছর ছাত্রী হিসাবে ইন্দিরা গান্ধী এখানে অ্যাডমিশন করেছিলেন 1934 সালে। 1935 সালে চলে যেতে হয় কারণ ওনার মা মারা যায়। হ্যাঁ, আর কলা ভবনে এখানে একটা মেলা হয়, মেলাটির নাম হচ্ছে নন্দন মেলা। নন্দন মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালে ডিসেম্বরে 1-2 তারিখে হয়। এই মেলার মেন উদ্দেশ্য হচ্ছে কলা ভবনের ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে দর্শকদের কাছে করে যে লাভাংশ হয় সেটা বিশ্বভারতীর উন্নয়নে কাজে লাগানো হয়। রমণী সহ কারখানা চায় আছে, এটাকে বলে কলের মাথা। আর ডান দিকে বাড়ি রেখে একটা মালঞ্চ, রবি ঠাকুরের ছোটো মেয়ের নাম হচ্ছে মেলা দেবী, ওনার এইটা বাড়ি ছিল। এটা আয়তন প্রায় 3 বিঘে। এটা বর্তমানে নাম বলে এটাকে হেরিটেজ বিল্ডিং। হেরিটেজ বিল্ডিং সব বন্ধ করে সবচেয়ে বড় হল। এখানে বিশ্ববাড়ি উৎসব যেমন বর্ষমঙ্গল, শারদীয় উৎসব প্রযুক্তি অনুষ্ঠানগুলি হয়। তাছাড়া পাঠা ভবন উচ্চশিক্ষা প্রদানে পরীক্ষাগুলি নেওয়া হয় এবং বিশেষ করে নিউ অ্যাডমিশন পরীক্ষাগুলি এখান থেকে নেওয়া হয়। আর এটা যে বরফ দেশের বাড়ি ইগলু, বলা আমার ছাত্রছাত্রীরা তৈরি করতে নেই। উনিশশো 81 সালে 12 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বোধন করেন। এটা কলা বিভাগে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যায়। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1942 সালে। প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, ওর জ্যেষ্ঠ ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি প্রতিষ্ঠা করেছিলেন। এটা ছাতিমতলা। এটা ছাতিমতলা। মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরে জমিদার বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছিলেন, তখন তিনি তার প্রাণে আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি তখন রায়পুরের জমিদার কাছ থেকে 16 আনার বিনিময়ে 3 দিকে যায় এখানে। হ্যাঁ, এইটা ছাতিম গাছ। আর এখানে 7ই পৌষ একদিনে এটা খোলা হয়। এই গেটটা 7ই পৌষ 7:30টার সময় এটা খোলা হয়। উদ্বোধনী সঙ্গী গায়ে এখান থেকে একদিন। আর রায়পুরের জমিদার কাছে ভুবন মোহন সিং এনার বাড়ি হচ্ছে রায়পুর জমিদার, ওখানে একটা বিশাল জমিদার আছে রায়পুরে। এখনও বিশ্বভারতী ক্যাম্পাসের কিছু জিনিস দেখানো বাকি রয়ে গেল, সেটা আমি পার্ট 2তে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আর ভিডিওটাকে লেন্দি করছি না। তো সেদিন আমরা বাকি যেটুকু বিশ্বভারতী ক্যাম্পাসের বাকি ছিল ঘুরে রিসর্টে ফিরে গিয়েছিলাম, গেস্ট হাউসে ফিরে গিয়েছিলাম। রাত্রিবেলা আমরা ওই গেস্ট হাউসেরই রেস্টুরেন্ট আহারে বাহারে, যেটা তোমাদের শুরুতে দেখালাম, ওখান থেকে রুটি আর তরকা অর্ডার করেছিলাম। রান্না আমাদের নো ডাউট খুব ভালো লেগেছে, তবে হ্যাঁ ঝালটা খুবই কম, মানে একটা ছোট বাচ্চাও খেতে পারবে এরকম ঝাল দেয়। তবে হ্যাঁ টেস্ট খুব ভালো ছিল।
প্রাইসটা একটু হাই, আমি তোমাদের মেনুটা অ্যাটাচ করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও প্রাইস কীরকম, তোমাদের ঠিকও লাগতে পারে, আমাদের তুলনামূলক একটু হাই লেগেছে। আর এখানে কিন্তু কিছুই ইনক্লুডেড নয়, ব্রেকফাস্ট, টি, স্ন্যাক্স কোনো কিছু ইনক্লুডেড নয়, সব কিছুই তোমাদের টাকা দিয়ে তারপর কিনতে হবে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।